আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় নতুন একটা জিনিস তারেক রহমানের মধ্য দিয়ে যুক্ত হয়েছে। সেটা হচ্ছে গিয়ে বুলেট প্রুফ গাড়ি অথবা বাস। এবং তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাই জামাতের আমির সারা দেশে তাদের নির্বাচনী প্রচারণায় জন্য একটা বাস উদ্বোধন করেছেন। আমরা দেখতে পেয়েছি তারেক রহমান যে লম্বা ফ্লাইটগুলো আছে সেগুলোতে বিমান ইউজ করছেন। স্বাভাবিক নির্বাচনের আগে সময়টা খুব বেশি নাই, সুতরাং বাংলাদেশে যেহেতু যানজট হয়, নানা জায়গাতে অনেক কিছু পরিকল্পনার বাইরে চলে আসে, সুতরাং বিমানের মধ্য দিয়ে যদি যাওয়া হয় তাহলে অনেক বেশি কাভার করা যায়। সুতরাং নির্বাচনের আগে প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য তিনি সিলেটে বিমানে করে গিয়েছেন, রাজশাহীতে বিমানে করে গিয়েছেন, যেখানে যেখানে লম্বা দূরত্ব কাভার করছেন চিটাগাংয়ে বিমানে করে গিয়েছেন। সুতরাং এগুলো করতে হবে, এগুলো করাটাই স্বাভাবিক। কারণ আজকে হচ্ছে গিয়ে 30 তারিখ, সুতরাং বাংলাদেশের নির্বাচনী প্রচারণা আর সময় আছে মোটামুটি 12 তারিখে নির্বাচন, 13-14 দিন পর্যন্ত নির্বাচন পর্যন্ত সময় আছে। সুতরাং এ অবস্থায় যত বেশি ভোটারের কাছে পৌঁছানো যাবে, যত বেশি জায়গা কাভার করা যাবে, যত বেশি কনস্টিটিউয়েন্সি কাভার করা যাবে, যত বেশি ইস্যুর সমাধান করা যাবে তত ভালো। এখন বাংলাদেশের নির্বাচনে যেহেতু তারেক রহমান অনেক দেরি করে বাংলাদেশে আসছেন, 17 মাস পরে আসছেন, জামাত যেহেতু বাংলাদেশেই ছিল, 17 বছর ধরে ছিল, 17 মাস ধরে ছিল, সুতরাং তারেক রহমানের কাছে সময়ের সীমাবদ্ধতা যেরকম প্রচণ্ড রকমভাবে আছে, জামাতের ক্ষেত্রে সেই জিনিসটা এখনও তেমন করে নাই। তারপরেও আগে যে সময়টা আছে 12 তারিখের আগে, সেই সময়টা প্রত্যেকটা দল কাজে লাগানোর চেষ্টা করছে। এখন এই কাজে লাগানোর ফলাফলটা আমরা দেখতে পাবো 12 তারিখের পর। সুতরাং বাংলাদেশে এই যে নির্বাচনী প্রচারণায় বাস যুক্ত হয়েছে, সেটা একটা ভালো দিক। কারণ গতি বেড়ে যাবে, গতিটা অনেক গুরুত্বপূর্ণ, গতিটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি অর্থনীতিতেও গতিটা অনেক গুরুত্বপূর্ণ। মানি মাল্টিপ্লায়ার। জিডিপি বাড়াতে হলে যেটা করতে হয়, মানে ট্রানজ্যাকশানগুলো খুব ফাস্ট করতে হয়, যে কোনো কার্যক্রম খুব ফাস্ট করতে হয়। এখন যদি আমাদের এই যে আমরা ইন্টারনেটের কথাই বলি, ইন্টারনেটের গতি ফাস্ট করলে যেটা হয়, বাফারিং হয় না, সব ধরনের কাজ করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা এগিয়ে নিতে হয় তাহলে আমাদের পুরনো যে বস্তা পচা রাজনীতি আছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। যেমন তলে তলে, গুপ্ত সুপ্ত, অথবা শফিকুরকে অনেকে বলছে কপি করে, ভালো কিছু কপি করা ভালো, দাগ থেকে যদি ভালো কিছু হয় ভালো। সুতরাং কপি করা হোক অথবা গতি বাড়ুক, সবাই ইনভলভ হোক, দেশ এগিয়ে যাক, ভালো কিছু ভালো। সো ভালো কিছুর বিপক্ষে যাওয়ার কোনো কারণ নেই, আমরা সেটাকে প্রমোট করি না। আমরা যেটাকে প্রমোট করি সেটা হচ্ছে গঠনমূলক আলোচনা চলতে থাকুক নির্বাচনের আগ পর্যন্ত, অ্যাটলিস্ট এটাই হচ্ছে পলিটিক্স, গঠনমূলক পলিটিক্স, রাজনীতি। রাজনীতিতে আমরা সবাই মানুষ না, প্রত্যেকেরই দোষ গুণ আছে। এখন যে যত উপরে যাবে তার দিকে মানুষ তত বেশি করে কি করবে, ঢিল ছুড়বে, এটাই খুব স্বাভাবিক। এখন এই ঢিল ছুটাটাকে আমাদের প্লেফুল্লি নিতে হবে, যেমন করে তারেক রহমান নিয়েছিল। তারেক রহমানের সমালোচনাকে তারেক রহমান মনে বিবিসিতে বলেছিল যে আমি সেটা এনজয় করি, আমি সেটা এনজয় করি। এখন জামাতের আমিরের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন দেখা করেছেন। আমরা দেখেছি তারেক রহমানের সাথে দেখা করেছে, ইউনূসের সাথে দেখা করেছে, বাংলাদেশের নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছে, তারপরে গিয়ে সে জামাতের সাথে দেখা করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে দেখা করেছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি উপর থেকে নিচের দিকে সে দেখা করে তার সৌজন্যমূলক সাক্ষাৎগুলার মোটামুটি শেষ করেছে। এখন আমরা এখানেও দেখতে পাই যে বাংলাদেশের, এটা খুবই স্বাভাবিক, বাংলাদেশে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা বিএনপির হওয়া উচিত, কারণ বিএনপি ক্ষমতা ছিল কয়েকবার, বিএনপির স্টাবলিশ সংগঠন আছে, যারা নির্বাচনী কালচার আছে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে তাদের ক্যান্ডিডেট আছে, তাদের আবার নিজস্ব কর্মী আছে যারা নির্বাচনে অনেকবার কাজ করেছে। সুতরাং অভিজ্ঞতার দিক থেকে বিএনপির সাথে নির্বাচনী মাঠে
পেরে ওঠার মতো কেউ কিন্তু নাই। আমরা জানি জামাত পিছিয়ে যাবে, কিন্তু তারপরে আমরা চাচ্ছি জামাত বাংলাদেশে আসুক, পরিবর্তনের অংশী হিসাবে জামাত বাংলাদেশে আসুক। কারণ আমরা দেখেছি নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ, বাংলাদেশে পরিবর্তন আমরা দেখতে পাইনি। এখন 24-এ জামাতের হাত ধরে যেহেতু বাংলাদেশে পরিবর্তনের সূচনা হয়েছে এবং তারেক রহমানের ধানের শীষ 24 পরবর্তী বাংলাদেশে পরিবর্তনের খুব বেশি কিছু আমাদেরকে দেখাতে পারেনি। তার পালিয়ে থাকা নেতৃত্ব, তার দুর্বল নেতৃত্ব, তার ব্যাংক ডাকাত ঋণ খেলাপি নেতৃত্ব আমাদেরকে শঙ্কিত করছে। অথবা তার দলের মধ্যে 250 নেতাকর্মী গত 1.5 বছরে মারা গিয়েছে। যুবদলের এক কর্মী ঢাকাতে আরেকজনকে পাথর দিয়ে থেততে মেরে দিয়েছে। এগুলো আমাদেরকে যেটা বলে যে 17 বছরের আওয়ামী লীগ শাসনে আমরা যে জিনিসপত্রগুলো দেখেছিলাম সেখানে আমরা এত বিভৎস কিছু দেখিনি। গত 17 মাসে আমরা তার থেকে বিভৎস কিছু দেখে ফেলেছি। সুতরাং আমরা প্রেডিক্ট করি যে যদি বিএনপি ক্ষমতায় আসে বাংলাদেশের অবস্থা 17 বছর থেকে ব্যতিক্রম কিছু হবে না। যদিও জামাত প্রচণ্ড রকমের শক্তিশালী বিরোধী দল হবে, আওয়ামী লীগ ক্ষমতা না থেকেও আওয়ামী লীগ ক্ষমতার বিশাল একটা নিয়ামক হবে। সুতরাং একটা ত্রিমুখী শক্তিশালী 3টা দল বাংলাদেশের রাজনীতির মাঠে পদচারণা করবে। এখন আওয়ামী লীগ বিএনপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হলে, জামাতকে শক্তিশালী করতে হলে এবং বাংলাদেশে পরিবর্তনের সূচনা করতে হলে তরুণ নির্ভর যেই দলগুলো আছে যেগুলো শিক্ষিত জনগোষ্ঠীকে প্রমোট করে সেগুলোকে আমাদের সামনে আনা উচিত এবং তারই চেষ্টা হিসাবে আমরা জামাতের কথা বলছি, শিবিরের কথা বলছি, এনসিপির কথা বলছি অথবা সুশীল সমাজের কথা বলছি। সুতরাং বাংলাদেশ এগিয়ে যাক, যেমন করে বাসে করে যাচ্ছে নির্বাচনী প্রচারণায়, যেমন করে বিমানে করে যাচ্ছে, চিন্তা চেতনায়, প্ল্যানিংয়ে, এক্সিকিউশনে বাংলাদেশ এগিয়ে যাক। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।